কয়েকদিন 4 দিন 5 দিন আগে সম্ভবত খালেদা জিয়া মারা গেছেন এই কথাটা বলেছেন কে? এই কথাটা বলেছেন কিন্তু বিএনপির সাবেক সংসদ সদস্য 5 বারের বহিষ্কৃত মেজর আখতারুজ্জামান। উনি মঞ্জুরুল আলম পান্না ভাইয়ের চ্যানেলে এসে বললেন, তাহলে এখানে দোষটা কার? ধরলে কাকে ধরা হবে? ধরতে হবে সে মেজর সাহেবকে ধরবে, ওনাকে না ধরে বরঞ্চ মঞ্জুরুল আলম পান্নাকে হুমকি দেওয়া হইল। এমন দুর্ভাগ্যজনক যে উনি ভিডিও টেক ডাউন করতে বাধ্য হয়েছেন। এখন ওনাকে অনেকে অনেকভাবে এরপরে জিজ্ঞেস করছেন, কিন্তু উনি কারো কাছে স্বীকার করেননি। এবং এইটা কে বললো আবার? এটা মঞ্জুরুল আলম পান্না কিন্তু নিজে এসে বলেনি ভাইয়া, এইটা আবার মেজর আক্তার পুন্নিয়া ভিউ নামে আরেক ভিডিও চ্যানেলে গেছিলেন, সেইখানে পুন্নিয়া ভিউর পুন্নিয়া ভাই উনিও চেহারা দেখাইতে রাজি হন নাই সেদিন। 1 ঘন্টা একা মেজর আক্তার কথা বলছেন এবং তিনি সব বিশ্লেষণ করে দিচ্ছেন। এবং তিনিই বলছেন যে পুন্নিয়ার উপরে এবং উপরে কি বলে আমার পান্না ভাইয়ের উপরে এই অবস্থা। এরপর দিন আমার পুন্নিয়া এবং পান্না ভাইয়ের একটা নিজেরা টক শো করছেন, সেখানে পরে ওনারা স্বীকার করছেন হুমকি দিচ্ছে। কে বা কারা দিচ্ছে এটা বলে নাই, না দিলেও আমরা কিন্তু বুঝতে পারি। এবং এইসব কার্যক্রমের কারণে আর এখন যেহেতু সারা বাংলাদেশের সবাই যে কেউ জানে যে কেউ একটা মামলা শুধু করলে হবে, তুমি থানায় যে একটা মামলা করলে হবে, তোমাকে সন্ত্রাস বিরোধী আইনে তুলে নিবে। এখন পুনিয়া পান্না ভাই তারা জামিনে আছে, জামিনটা তো আসলে পার্মানেন্ট জামিন না, হয়তো দেখা যাবে যে আগামী মাসে ওনার হাজিরা আছে, সেই দিন ঢুকাই ফেলবে যে তুমি ক্ষতিকর দেশের জন্য, ঢুকে ভেতরে রেখে দিবে, আবার সে সন্ত্রাস বিরোধী আইনের মামলা চলতে থাকবে ওনার বিরুদ্ধে। তো এটা একদম গ্যারেন্টি। এখন গ্যারেন্টি দিতে পারি যে উনি 10 দিন না হোক 1 মাসের ভেতরে উনি আবার ভেতরে যাচ্ছেন, শুধুমাত্র কথা বলার জন্য। তার মানে দেশে বাক স্বাধীনতা তো নাই, এখন রীতিমতো বেঁচে থাকার মতো কোনো গ্যারান্টি পাওয়া যাচ্ছে না। না, অথচ আরেকটা ছেলে গতকালকে গতকালকে আমরাও এটা নিউজ পেপারও দেখেছি, সাগর নামে চলচ্চিত্র বা টিভি নাট্য নির্মাতা সাগর, এস এ কামরুজ্জামান সাগর সম্ভবত, এই ছেলেটাকে গত 7 দিন ধরে কোনো হদিস নেই। এখন থানা বলতে পারতেছে না, সেনাবাহিনী বলতে পারতেছে না, র্যাব বলতে, সবাই বলতেছে আমরা তো নেই। কেউ না নিলে এই ছেলে কোথায় গেল? জলযান তো একটা সাথে হাওয়া হয়ে যেতে পারে না। তার দুর্ভাগ্য এই যে এই ভদ্রলোক এখন সে নাকি আবার এই তোমার ইন্ডিয়ান একটা টিভি চ্যানেল আছে কলকাতার সবচেয়ে জনপ্রিয় চ্যানেল, এই রিপাবলিক বাংলা, সেটার মধ্যে সে যে নাকি আর তোমার বলছে ইন্টারভিউ দিয়েছিল। সেই ইন্টারভিউ কখন? যখন শেখ হাসিনার হত্যা মামলার বিচার ফাঁসি দিল এবং 32 ভাঙা হলো, তার 2 দিন বা 3 দিন পরে সে ইন্টারভিউ দিল। আমার কাছে কিছু ভিন্ন ইনফরমেশন আছে। ভিন্ন ইনফরমেশনটা এরকম যে এই কামরুজ্জামান সাগরের কাছে এমন কিছু ইনফরমেশন ছিল যেগুলা ইউনূস সরকারের পোল খুলে দিতে পারতো। কিরকম? মিডিয়াতে কারা কিভাবে কত টাকা খেয়ে সেলিব্রিটিদেরকে নামাইছে এবং কোন সেলিব্রিটি কত অ্যামাউন্ট কিভাবে কার মাধ্যমে খাইছে, সব তথ্য ওর কাছে ছিল। যেহেতু সে নিজেও একজন পরিচালক, কোন এজেন্সি কিভাবে টাকা দিচ্ছে সেটা কিন্তু সে জানতো। তো এইটা যেন জনগণের সামনে না আসে, এজন্যই আজকে প্রায় 4-5 দিন ধরে তাকে অপহরণ করে গুম করে রেখেছে ডক্টর ইউনূসের প্রশাসন। আজ পর্যন্ত সেই ছেলেটার পরিবারেরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, সেই ছেলেটা কোথায় আছে সেটাও নিশ্চিত নয়। তার মানে কি জানো যে অপহরণ করে গুম করে রাখছে নাকি হত্যা করা হয়েছে? তারও তো কোনো গ্যারান্টি দিতে পারবে না। সে মৃত এটা কখন জানবো? যখন আমরা জানবো যে সে জেলে আছে, সে থানায় আছে, কিছুই তো জানি না আমরা। প্রতিদিন তুমি খেয়াল করো ভাইয়া যে প্রতিদিন কোথাও না কোথাও লাশ ভেসে উঠছে, নদীতে লাশ ভেসে উঠছে হঠাৎ করে, এটা কি? তার মানে কি? তাহলে ব্যাপারটা কোথায় আসে? যে সাংবাদিক বিভু রঞ্জন এর কথা আপনাদের মনে আছে কিনা? হ্যাঁ, তার লাশ পাওয়া গেছে মেঘনা নদীতে, কিন্তু কথা হচ্ছে সে বাড়ি থেকে অফিস যাবে, মেঘনা নদীর ওখানে কিভাবে গেল? তার মানে কেউ না কেউ তাকে নিয়ে গেছে, হত্যা করে ফালাইছে, কিন্তু সেটাকে পুলিশ ডায়েরি করলো কি অপমৃত্যু হিসাবে। কোনটা অপমৃত্যু আর কোনটা অপহরণ করে মৃত্যু বা টর্চার করে মেরে ফেলা, এটা কি বাঙালি বোঝে না এই সময়? আচ্ছা,
এখনই আজকের নিউজ, হাসনাত আব্দুল্লাহ সে ট্রাইব্যুনালে সাক্ষী দিতে গেছে আবু সাইদের মামলায়। এখন আমার প্রশ্ন হচ্ছে ভাই, একবারে সরাসরি আমার প্রশ্ন, আবু সাইদ মারা গেছে রংপুরে, তখন হাসনাত আব্দুল্লাহ আন্দোলন করে ঢাকায়, তাহলে ওই সাক্ষী হয় কিভাবে? ওই তো স্পটেই ছিল না। তার মানে কাকে বাঁচানো হচ্ছে, কাকে লুকানো হচ্ছে, পুরো আইন ব্যবস্থা কোন সিন্ডিকেটের কাছে জিম্মি, এই পুরা বিষয়টা নিয়ে একটা তালগোল পাকায় জনগণকে একটা ধোঁয়াশার মধ্যে রাখা হচ্ছে। মাঝখান দিয়ে ব্র্যান্ডিং হচ্ছে মৃত একটা লাশ, অর্থাৎ লাশের রাজনীতি চলতেছে। মাঝখান দিয়ে ইউজ হচ্ছে আবু সাইদের নাম, মাঝখান দিয়ে ইউজ হচ্ছে আবু সাইদের পরিবার, কিন্তু প্রকৃতপক্ষে কেউ কি বিচার পাচ্ছে? ঠিক 1 ঘন্টা আগে আমার সাথে ভিডিও কলে কথা বলছিল আবু সাইদ, জাস্ট 1 ঘন্টা আগে, 1 ঘন্টা আগে মারা যাওয়ার। ও মারা গেছে ধরো পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী 8টা কত মিনিটে, 7টার দিকে আমার সাথে ভিডিও কলে কথা বলছে আবু সাইদ। এবং সে বলছে যে ভাই আমি তো এই পুলিশকে মারছিলাম, পুলিশও আবার ওইখানে ছড়াগুলি মারছে, ওই যে যেটা রাবার বুলেট যেটাকে বলে, এটা ছড়াগুলি। তার মানে তুমি দেখছো যে রিক্সা চালানোর যে বেয়ারিংটা দেখছো? হ্যাঁ দেখছি। এই বেয়ারিং এর ভেতরে কিছু ছোট ছোট বলের মতো আছে। হ্যাঁ হ্যাঁ, ধরো একটা বলকে 2 টুকরো করলে যতটুকু হবে, এক একটা বুলেটে, ছড়াগুলির বুলেটে অতটুকু বুলেট থাকে। তোমাকে দেখাতে পারি আমি, 1 সেকেন্ড আমাকে সময় দাও, বুলেটটা দেখাই দিচ্ছি তোমাকে। না না, এটা তো সোশ্যাল মিডিয়ায় এগুলো দেখানো যাবে না, এটা তো না না না, এটা হচ্ছে যে এই, ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে যে এই, মানে আমরা এখানে এই গিফট হিসেবে রাখা হয় এইটা, এই মানে সেম এই ধরনের বুলেট। এটা তোমার সোশ্যাল মিডিয়ার জন্য কোনো হ্যামার হবে না, তার কারণ হচ্ছে যে এগুলো এখানে আমাদের অ্যাভেলেবেল প্যাকেট। আচ্ছা আচ্ছা, তো এই ধরনের একটা বুলেটে তোমার প্রায় 20 থেকে 22টা থাকে। এগুলো যদি তোমাকে মেরে দেওয়া হয়, যদি তুমি 5 ফিটের ভিতরে থাকো, আচ্ছা, তাহলে তুমি মারা যাবা। 5 ফিটের ভিতর হইলে, 5 ফিটের বাইরে থাকলে তোমার এটা শরীরে থাকবে, কিন্তু এটা শরীর থেকে বের করতে হবে। আরেকটা জিনিস এই যে ধরো আমার মাথার এই যে এইখানে দেখো, এই যে হ্যাঁ হ্যাঁ, পুরো ডিপ গর্ত হয়েছিল, এখানে ছিল 4টা বুলেট ছিল এইখানে। আচ্ছা, এগুলো আমি প্রায় দীর্ঘ 13 বছর আমার এখানেই ছিল, পরে এখানে অপারেশন করে বের করছে। এগুলো কোনো ক্ষতি হয়নি, ছড়া বুলেট এগুলো। ওই বুলেটটা মারা যাবে না যদি 5 ফিটের ছোট ছোট বলের মতো। না না, আরো ছোট, ছোট বলের চেয়ে ছোট। আচ্ছা, তাইলে এখন তো মারা গেল। তো এখন আবু সাইদ কিন্তু আমাকে 7টার সময় ফোন দিছিল, ভিডিও কলে দেখাইলো। হ্যাঁ, ফোন দিয়ে বললো যে ভাইয়া আমাকে তো পুলিশ ছড়া বুলেট মারছে, তো আমার এই যে বুকে টুকে লাগছে, আর আমাকে আসলে মাইরা ফেলছে এই হাসনাত আব্দুল্লাহ। ও আমারে কিছুক্ষণ পরে ফাঁসিতে ঝুলিয়া মারবে, ও আমারে গলায় দড়ি দিবে। তো এই কথা তো আমার সাথে ভিডিও কলে বলছে। এখন আমি তোমাকে বললাম, এখন বিচার কি হবে? আচ্ছা, সেটা সত্যতা তো প্রমাণ করার সুযোগ নেই, কারণ ও তো মারাই গেছে। এখন হাসনাত আব্দুল্লাহ ঢাকাতে মিছিলে থাইকা সে যদি বলে যে হাসিনার সরকার, শেখ হাসিনা গুলি করে মারছে বা পুলিশের গুলিতে সে মারা গেছে, হাসনাত আব্দুল্লাহটা বিশ্বাস করলে আমারটা করবে না কেন ভাই? পয়েন্ট আছে, যুক্তি আছে কথায়। আইনে কি বলে সাব্বির? আইনে কি বলে? আইনে বলতেছে যে প্রয়োজনে 10 জন অপরাধী মুক্তি পাবে, প্রয়োজনে 10 জন অপরাধী মুক্তি পাবে, কিন্তু একজন নিরপরাধীর শাস্তি হইতে পারবে না। তার মানে তুমি নিরপরাধী, তোমাকে শাস্তি না দেওয়ার জন্য যদি প্রয়োজন হয় 10 জন অপরাধীরে মুক্তি দিয়ে দিব আমি, তারপর তোমার শাস্তি হইতে পারবে না। তো সেই জায়গায় এখন দেখো ভিডিওগুলো ইউটিউবে এখনো আছে, তুমি নিজে খুঁজলেও পাবা, আমি খুঁজলেও পাবো, ডাউনলোড করে আমাদের সবার কাছে আছে, সবাই ফেসবুকে এগুলো দিছিলাম। আবু সাইদকে কি দেখছি, প্রথমে আমরা মারামারি করতেছে, ও একটা লাঠি নিয়ে পুলিশকে পিটাইতেছে, পুলিশও লাঠি নিয়ে মারামারি হচ্ছে। এরপরে দেখলাম যেই রাস্তায় যেই জায়গায় যে কেউ যে মেপে আসতে পারে, 120 ফিট দূরত্ব হবে রাস্তা,
আচ্ছা। রাস্তার যেখানে পুলিশ আর ওরা যেখানে 120 ফিট এই জায়গা থেকে গুলি হচ্ছে এবং আবু সাইদকে গুলি করতেছে। আবু সাইদ ওখানে এইভাবে হাত তুলে দাঁড়াইলো, ও বৈশা পড়ছে, বৈশা পড়ে এরপর ও সাথে সাথে হাইটা হাইটা যাচ্ছে। কিন্তু তার আগে সে যখন পুলিশকে মারতেছিল ওই সময়ের ভিডিও যদি দেখো, তার মাথার এখান থেকে কিন্তু রক্ত ঝরছে। তাহলে এটা কে? এটাই হচ্ছে, হ্যাঁ, ব্লিডিং হচ্ছে। এটা পরিকল্পিত, তাহলে এটা পরিকল্পিত নাশকতা, হত্যা। অবশ্যই পরিকল্পিত। তোমার এটা নাকি দুপুরে, এটা তো পত্রিকার রিপোর্ট, তাদের রিপোর্ট যে দুপুর বেলা, এবং তোমার টিভিতে যখন লাইভ করতেছিল এটা তখনকার কথা, দিনের 2টার সময়। আর সে কিভাবে রাতের 2টার সময়, সে যেখানে পড়ছে সেখান থেকে হসপিটালের দূরত্ব ছিল নাকি 10 মিনিটের দূরত্ব। 6.5 ঘন্টা কেন লাগলো? 6.5 ঘন্টা, তার মানে ব্লিডিং করাইছে জোর করে। হ্যাঁ, ব্লিডিং করে সবাই। হাসনাত আব্দুল্লাহ যাওয়া পর্যন্ত বৈশা ছিল, হাসনাত আব্দুল্লাহ যায় আরো ভালো করে থেতলায়া মারছে ওরে। বুঝতে পারছি, নাহলে তার তুমি মানে আমার যে প্রমাণ করে দাও। ঢাকা রংপুরের যে দূরত্ব, এটা তো যাইতেও 6 ঘন্টাই লাগে। 6 ঘন্টায় লাগে। তার মানে তো দিন শেষে তো দেখা যাচ্ছে যে যদি আজকে হাসনাত আব্দুল্লাহ সাক্ষ্য সম্পৃক্ততা, সেটা তার দিকেই সেই তীর ঢুকে যাচ্ছে। অবশ্যই। তো হাসনাত আব্দুল্লাহ সাক্ষ্য দিতে পারলে আমিও তো সাক্ষী না ভাই, আমিও তো সাক্ষ্য দিচ্ছি। আর তুমি আমার কি করবা? তুমি আমারে সাক্ষ্য দেওয়ার সময়, আমার এক বন্ধু ছিল, একটা মজার কথা বলি তোমারে। আমার এক বন্ধু ছিল, নাম ছিল হানি। আর ও ছিল ইবলিশের যদি কোনো প্রজন্ম থাকে, ও সব প্রজন্মেরও সেরা। তো তখন ছোট ছোট 90 সালের কথা বলতেছি আমরা, ওরে সবাই ধরলাম যে তুই আমাদের আজকে চা খাওয়াবি। আপডেট ইবলিশ। হ্যাঁ, ও ইবলিশের আব্বা। তো বলে যে চা খাওয়াবো, দোস্ত আমার কাছে পয়সা নাই। আরে পয়সা নাই তোর কাছে? এখন বন্ধু বান্ধব হাতায়া তো দেখলাম আসলে পয়সা নাই তার কাছে। এখন দেখে যে লুঙ্গির কোছায় তার 20টা টাকা ইয়ে করা, ওইটা ধরলাম। তোর কাছে টাকা আছে, তুই চা খাওয়াবি না? হে বলে যে ভাই এটা আমার আম্মা দিছে বাজার করার জন্য। বিশ্বাস হয় না? চল মসজিদে চল, মসজিদ ধরে বলবি। ও ভালো করে মসজিদে যায়, মসজিদের দেওয়াল ধরে কইতেছে যে ভাই আমি মসজিদের দেওয়াল ধরে শপথ করতেছি এই টাকা আমার আম্মাই দিছে। দিয়ে এটা 2 দিন পরে বললাম, আচ্ছা তুই ওই দিন আমাদের থেকে পরে চাটা খাইয়া গেলি, তুই তো বাজার করলি না, ঘটনা কি? কারে বেটা তোদের কাছ থেকে 20 টাকা বাঁচাইছি, কিসের আমার আম্মা দিছে? তুই মসজিদ ধরলি যে? আমি কি অজু করছিলাম? এবার বুঝছো তো? এখন ওখানে তোমার এটা লাল কাপড় দিয়া বাইন্দা এটা জিনিস নিয়ে গেছে, নিয়ে গেছে এটা আপনার কোরআন শরীফ। এখন আমি কেমনে জানি এটার ভিতরে কোরআন শরীফ নাকি বাইবেল না অন্য কোনো গল্পের বই? তাই আমি ধরে বলবো যে যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। দুনিয়ার সারাদিন মিথ্যা কথা বলি, আর আজকে কে আমার সত্য কথার জন্য টাকাইতেছে বলে দিব আমি। একদমই তো এরকম আমি থেকে বলবো, আমিও বলতে পারি। মেটিকুলাস একটা ডিজাইন, এটা মেটিকুলাস একটা ডিজাইন, ফুল ডিজাইন, ফুল ডিজাইন। তা না হইলে এখন ওর লাশ পোস্টমর্টেম করো। পোস্টমর্টেম করে বাংলাদেশে করে না, বাংলাদেশে এখনো ফেসিস্টের দোসররা আছে হসপিটালে, হয়তো অন্য কিছু করবো। ওই লাশ সিঙ্গাপুর পাঠাই দে, ওখান থেকে চলে আসুক। ঠিক আছে না? ফেরাউনের লাশ ফ্রান্সে নিয়ে আসছিল না পোস্টমর্টেম করার জন্য মিশর থেকে, ওই রকম এবারটার লাশও পাঠাও সিঙ্গাপুরে, টেস্ট করে দিবে যে গুলিতে মরছে নাকি মাথার পেছনে আঘাত করছে। তাহলে মাথার পিছনে আঘাতটা করলো কি? পুলিশ তো সামনে ছিল। সব থেকে মজার ব্যাপার এই যে দেখেন, স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেছে হত্যা বন্ধের কোনো ম্যাজিক নেই, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। আবার ঠিকই হত্যার অজুহাত দিয়া প্রধানমন্ত্রীর নামে দোষ দিচ্ছে, প্রধানমন্ত্রী খুনি এই সেই। তাহলে এখন যে খুনগুলো হচ্ছে এইটার জন্য কেন স্বরাষ্ট্র উপদেষ্টা ডক্টর ইউনূসের ট্রাইব্যুনালে বিচার হবে? কেন হবে? দেখো উনি যা বলছে, উনি কিন্তু একদম খুব নিট অ্যান্ড ক্লিন বলছে বেচারা, যে হত্যা বন্ধ করার জন্য ওনার কাছে কোনো ম্যাজিক নাই। এটাকে আসলে তোমরা বা আমরা যেভাবে ধরে, এটা উচিত না। উনি তো আসলে ম্যাজিশিয়ান না। ও ওনার ব্যাপারে উচিত না। আবার উনি যখন আমার নেত্রীকে ধরে দেখি না কোনো লিখিত প্রমাণ নাই, কোনো ভয়েস প্রমাণ নাই, কট করে খুনি বইলা দিয়া ফাঁসে যায়, সেটা বলতে পারবা না, সেটা বলতে পারবা না। উনি একজন সৎ লোক, খুব ভদ্রলোক, ভালো লোক। এখন উনি তো আসলে ম্যাজিশিয়ান না যে তোমার একটা পর্দা ঝুলাইলো আর সব বন্ধ হয়ে গেল, ঠিক না? এখন ঘটছে হত্যাকাণ্ডটা ওনারা নিজেরাই ঘটাইতেছে, শুধু ওটা বন্ধ করবে কিভাবে উনি বলো না? এটা তো ঠিক, ঘটাইতেছে তো ওনারা।
এখন প্ল্যানের অংশ। ওনারা নিজেরাই মাইরা ওনারা কি বন্ধ করাবে রে ভাই? না, এখন এই হত্যাকাণ্ডের দায় যদি কারো না কারো উপর না চাপায় তাহলে কিভাবে? এখন গোটা 5ই আগস্টের আগ পর্যন্ত যা মারছে সব শেখ হাসিনা মারছে, ওয়েল এন্ড গুড। 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত যা মারা যাইতেছে, কেউ যদি বিয়েতে রাজি না হইয়া আত্মহত্যা করে সেটার দায় দিতে তাদের। মোহাম্মদপুরে অলরেডি এই যে হইছে, যে হত্যা বন্ধের যেমন ম্যাজিক নাই, ঠিক ওনার কথাটাকে যদি ধরেও নেই, মোহাম্মদপুরে মা মেয়ের খুন, বোরকা পরে ঢুকে স্কুল ড্রেসে বেরিয়ে যান একজন গৃহকর্মী বলে সন্দেহ, এই যে 2টা প্রাণ কিন্তু চলে গেল, কিন্তু ওনারা মানে কাউকে সুরক্ষাও দিতে পারবে না, জননিরাপত্তাও দেবে না, আবার গদিও ছাড়বে না। এটা কোন ধরনের সার্কাসিজম চলতেছে? এই প্রাণ 2টা কি ফেরত আনতে পারবে তারা? পারবে না, পারবে না, এটা পারবে না। এখানে আরেকটা কথা বলি, তোমার একটু স্মরণ আছে, সাগর রুনির কথা মনে আছে? সাগর রুনি হত্যাকাণ্ড, হ্যাঁ মনে আছে। প্রত্যেক ডেটে আমরা পড়তাম এই 97 বারের মতো ডেট দেওয়া হয়েছে, 98 বারের মতো, 100 বারের মতো, এবার ডেট ছিল না। গত 14 মাস 16 মাস গেল, এখন কেন বিচার কার্যটা শেষ হয়ে গেল না? এখন তো শেখ হাসিনা দোষ দিতে পারবে না, তাহলে এখন হচ্ছে না কেন? আমারও প্রশ্ন একই। সেটাই, এখন কেন তার ছেলে, এখন কেন সেই সাগর রুনির সেই ছেলে এসব বলে যে বিচার হবে কি হবে না আমি জানি না। এতদিন তো বলছো যে এটা সরকার করাইতেছে না। সেই 5ই জুলাই আগস্টে তো মিছিলের সময় বলছিল আমার বাবা মার হত্যার শিকার এটা, তোর বাপও ছিল যে 2 নম্বর, তোর মাও ছিল পরকীয়া প্রেমিক, দুইজনের আকামের কারণে যে বাপ মা একে আরেকজনের হত্যা করছে সেটা তো সবচেয়ে বড় প্রমাণ। সাগর রুনির ছেলের বয়স কত ছিল? একদম শিশু ছিল। শিশু কত বছর বয়স? যে বয়স, এই বয়সের কোন ছেলে একা বাবা মা হত্যা হয়ে পড়ে গেছে, সে জায়গায় দরজার তালা খুলতে পারবে না, এটা মানো তুমি? হ্যাঁ, পারবে না তো। আমার ছেলের বয়স 9 বছর, আমার যে ছেলে আছে এখানে সে 9 বছর। আমার ব্লাড প্রেশার ওইটা যখন আমি মানে এইখানে এই জায়গায় যে আমার পেছনে যে এটা দেখি, এটাতে কাঁপতেছি আমি, আর নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, তখন আমি তারা বললাম শুধু যে এইখানে একটু চাপ দাও। তো ওরা যে কার্টুন দেখেছে সিপিআর বুঝে ওরা চাপতেছে, কিন্তু এখানে দরজার যে ছিটকিনি লাগানো, মা চিল্লে মরে যেতেছে, সে ভয়ে ওইটা খোলে না। চিন্তা করা যায়, সে ভয়ে ওইটা খুলতে পারতেছে না, মানে সে নার্ভাস। 9 বছরের ছেলে, তাহলে সাগর রুনির পোলা তার সামনে দেখলো তার মারে বাপের স্টেপ করে মেরে ফেলাইলো, সে জায়গায় দরজা খুলে দেয়, নাটক বললেই হয়ে গেল ভাই? নাকি সেদিন তার মামা আগে ছেলেরে নিয়ে গেছে, পরে বনজামাই আর বোনরে মারছে, কোনটা? কিছু একটা তো অবশ্যই হয়েছে, তা না হলে তো এই হত্যাকাণ্ড সংগঠিত হতো না। তবে এটার সাথে যে আওয়ামী লীগের সম্পৃক্ততা নাই, এটা এখন প্রমাণিত হলো আপনার এই যুক্তিসঙ্গত কথার মাধ্যমে। কারণ তাহলে এখন বিচার হয় না কেন? এখন ফেলানি হত্যার বিচারও হয় না, এখন সাগর রুনি হত্যার বিচারও হয় না, এখন সালমান শাহ হত্যারও বিচার হয় না, কেন হয় না? এতদিন না এগুলো আটকায় রাখছিল। তারপর মডেল স্পর্শিয়া, সেও নাকি বাচ্চা জন্ম দিতে পারে না, এখন 15 মাসেও কয়টা বাচ্চা জন্ম? এখন তো জিয়া হত্যার বিচারটাও এরা করা উচিত এই মুহূর্তে, সৎ সরকার তাহলে এটা করা উচিত না? হ্যাঁ, নিরপেক্ষ সরকার। আর এই নির্দলীয় নিরপেক্ষ সরকারের জন্যই তো বিএনপি দীর্ঘদিন আন্দোলন করলো, আওয়ামী লীগ দোষারোপ করলো। এখন বিএনপি বুঝতেছে যে কত ধানে কত চাল। কেন আওয়ামী লীগ সরকার বলছিল যে সরকারের অধীনে বা রাষ্ট্রীয় প্রধানমন্ত্রীর অধীনে ইলেকশন হবে, যেটা হচ্ছে আধুনিক রাষ্ট্রগুলো বাস্তবায়ন করে, আমেরিকায়ও হয়, ইয়াতেও হয়। কেন বলছে এই কথা? কারণ এই থার্ড পার্টি যখনই আসে তখনই বাংলাদেশে এই যে তৃতীয় পক্ষের আমন্ত্রণ শুরু হয়, হয় পাকিস্তানের আগ্রাসন আছে, নাহলে তুরস্কের আগ্রাসন আছে, কোনো না কোনো দেশের আগ্রাসন কিন্তু লেগেই থাকে। আমার মনে হয় আরেকটা জিনিস মনে হয় তুমি মিস করে যাচ্ছ এখানে, সেটা হচ্ছে যে এতদিন বলা হয়েছে যত মৌলবাদীদের উত্থান বা মৌলবাদ জঙ্গিবাদ, এটা আওয়ামী লীগের টিভি নাটকের একটা অংশ বললো। ওই যে তোমার ঢাকাতে একটা ইয়েতে যে এরা অ্যাটাক করছিল, পরে যে মেরে ফেললো আর্মি 7 জন হলি আর্টিজানের ঘটনা, সেটাও নাকি আওয়ামী লীগের নাটক। এখন একটা মজার জিনিস জানো, গত 2 দিন আগে পাকিস্তানের সবচেয়ে প্রচারবহুল পত্রিকা দ্য ডন পত্রিকাতে ব্যানার হেড দিয়ে একটা নিউজ আসছে যে বাংলাদেশ হচ্ছে যে জঙ্গিবাদের পাইপলাইন,
বাংলাদেশ থেকে নাকি এখন পর্যন্ত পাকিস্তানে যাইয়া জঙ্গিবাদের জন্য মাতম করতেছে বাঙালিরা। এবং অলরেডি তুমি মনে হয় 7-15 দিন আগে জানো যে একজন আর্মির সাথে সেনাবাহিনীর সাথে মার্ডার হয়েছে, সেনাবাহিনী গুলি করে মারছে। এই পিটিআই ওই জঙ্গিরাই টিটিপি তেহরিকি তালিবান এই টাইপের একটা সংগঠন, ওই জঙ্গিরাই বাংলাদেশের পতাকাও ডিজাইন করতে ইস্ট পাকিস্তানের আদলে। যে আমি আপনাকে দেখ, স্বাধীনতা রক্ষা করা তুমি কষ্টকর, ষড়যন্ত্র চলছে। তারা জানে না আমার এই বাংলার জনসাধারণকে আমার স্বাধীনতা হরণ করবার চেষ্টা করবে, ষড়যন্ত্র করবে। ভুলে যাও, 7 কোটি মানুষ গুনে গুনে জান দেবে বাংলার স্বাধীনতাকে উনিবার পারবে। এই যে টিটিপির মিডিয়া যেটা প্রচার করতে, মানে তেহরিকি তালেবান পাকিস্তান, হ্যাঁ, এরা স্বঘোষিত একটা জঙ্গি সংগঠন। এই স্বঘোষিত জঙ্গি সংগঠন সরাসরি বাংলাদেশের পতাকা অবমাননা করতে, বাংলাদেশের পতাকার ভিতরে চাঁদ তারা বসায় তারা ইউনাইটেড স্টেট অফ পাক বাংলা করার যে মিশনে কাজ করছে, সেই মিশনটা খোদ পাকিস্তানকেও বিপদে ফেলছে। কারণ যদি বাংলাদেশের পিছনে পাকিস্তান এইভাবে লাগে, জঙ্গিবাদ এবং সামরিক গোষ্ঠী নিয়ে যদি লাগে, তাহলে বেলুচিস্তান স্বাধীন হবে, এটা কনফার্ম থাকে। কারণ পাকিস্তান একবার শেখ মুজিবুরের পিছনে লাগিয়া পাকিস্তান একবার ভাগ হইছে, এবার শেখ হাসিনার পিছনে লাগতে পাকিস্তান আরেক ভাগ হবে, এটা শিওর থাকে। সেটা তাদের পত্রিকা ডন যদি বলে যে বাংলাদেশ হচ্ছে যে আখড়া, পাইপলাইনটা গেছে পাকিস্তান পর্যন্ত, তাইলে এখন কি বলবে? ওনাদের আব্বুরাই তো বলতেছে যে বাংলাদেশ জঙ্গিবাদের আখড়া, আমি আর তুমি বলতে হচ্ছে না তো। আর বাংলাদেশে জঙ্গিবাদের এখন আখড়া না বা আখড়া, এটা তো আমরা সবাই জানি। কি হারে মন্দির ভাঙা হচ্ছে, কি হারে তোমার ভাঙা হচ্ছে, এগুলি কি আমরা দেখতেছি না? এটা তো অবশ্যই, মানে জলের মতো পরিষ্কার, মানে পানির মতো পরিষ্কার সব। শুধু তাই নয়, আজকে ইদানিং দেখেন তারেক জিয়ার স্টেটমেন্ট গুলো খেয়াল করছেন? তারেক জিয়ার লাস্ট স্টেটমেন্ট গুলো ছিল একটু পাকিস্তান বিরোধী, একটু জামাত বিরোধী। কেন? কারণ সে বুঝে গেছে যে তাদের রাজনীতি অলরেডি হস্টেজ করে রাখছে জামাত, জিম্মি করে রাখছে জামাত। এই জন্যে তারা ডিরেক্টলি কিন্তু এখন বলে যে কিছু কিছু গোষ্ঠী আছে, এই যে আমি আপনাকে দেখাচ্ছি এখানে, তারেক জিয়ার স্টেটমেন্টটা কোট করছে, আজকের পত্রিকা কোট করছে। এটা হচ্ছে কিছু কিছু মানুষ বা কোনো কোনো গোষ্ঠীকে ইদানিং বলতে শুনেছি, অমুককে দেখলাম, তমুককে দেখলাম, এবার তমুককে দেখুন। যাদের কথা তারা বলে তাদেরকে তো দেশের মানুষ 1971 সালেই দেখেছে। তার মানে এখানে স্পষ্ট হয়ে যায় যে খোদ তারেক জিয়াও বুঝতে পারছে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হতে চলেছে এই গোষ্ঠীটার মাধ্যমে, এই সাম্প্রদায়িক গোষ্ঠীটার মাধ্যমে। তো আমার প্রশ্ন হচ্ছে, ভাই তুমি এতই বুঝলা, তাহলে জুলাই আন্দোলনের সময় যখন দেখলা এটা স্পষ্টত মুক্তিযুদ্ধের বিরোধী একটা আন্দোলন, তাহলে কেন তোমরা সেটাতে সমর্থন দিলা? কেন দিলা? তোমরা না নিজেদেরকে ঘোষকের জায়গায় দাবি করো, যদিও সেটা বঙ্গবন্ধুর অধীনে। তাহলে ঘোষকের পোলা হয়ে তুমি কিভাবে সেই তোমার বাপের অর্জনকে ম্লান করে দেওয়ার জন্য সেই জঙ্গি হামলাকে তুমি সমর্থন করো? মানে আলটিমেটলি কি বোঝা যাচ্ছে? পলিটিক্যাল পরিস্থিতি কিন্তু পুরো জঙ্গিদের হাতে, ওদের হাতে নাই, পলিটিক্যাল কোন নেতার হাতে নাই। মাঝখান দিয়ে সামরিক গোষ্ঠী এটার ফায়দা নিচ্ছে, পাকিস্তান সামরিক গোষ্ঠী, বাংলাদেশের সামরিক গোষ্ঠী। এখানে একটা ব্যাপার আছে, তোমার 2007-8 কথা মনে আছে? কোন ইস্যুটা বলেন তো? না, 2007-8 সাল, মানে যে বিএনপির সরকারের পতনের পর মানে 1/11 আগের মুহূর্তটা। হ্যাঁ, ওই যে ইয়াজউদ্দিন আহমেদ যখন তত্ত্বাবধায়কের প্রধানের 17 দিনের জন্য যে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিল, ওইটা। ওইখানে ঘটনা যে 5 বার কিন্তু তফসিল ঘোষণা হয়েছিল, 5বারই বাতিল হয়েছে। এরপরে হইল কি, ওই যে একটা সেনা সমর্থিত সরকার আসছিল, ওরা এসে কি করলো, গত 5 বছরের দুর্নীতি তো সরকারের ছিল কারা? বিএনপি। তাহলে দুর্নীতির দায় কার হাতে? সব বিএনপির হাতে। টপ একজন তোলা শুরু করলো। তারেক জিয়া কেন এটা করলো? এখন দেখো, এরা মনে করছে এইটা করে যদি যেভাবে জঙ্গি গোষ্ঠীর হাতে যাক আর যার নাম যাক, সরকার যদি পতন হয়, তাইলে ওদেরও হিসাব ছিল কিন্তু সেনাবাহিনী ক্ষমতা নিবে। ওদের হিসাবে ছিল যে সেনাবাহিনী যদি ক্ষমতা নেয়, দুর্নীতির দায়ে সমস্ত আওয়ামী লীগ নেতাগুলো ঢুকে যাবে জেলে। 3 মাসের ভেতরে যদি ইলেকশন হয়,
তাহলে সালার 280 আসন নিয়ে তো বিএনপি আসবে ক্ষমতায়। থিওরি কিন্তু এইভাবে। তা 5 বছরের দুর্নীতির কারণে যদি তাদের 50 জন যায় জেলে, 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায়, তাহলে কতগুলা জেলে যাবে হিসাব আছে? আওয়ামী লীগ তো নাই, আর সব সাফা হয়ে যাবে গা। এই থিওরি করতে তারা ভাবছে যে 3 মাসের ভিতর ইলেকশন হয়ে যাবে, আমরা তো রাজা। তারা এটা বুঝে নাই যে ভাইয়া তুমি যেই সাপের লেজ দিয়ে কান চুলকিয়েছ, সেই সাপ কিন্তু ফনা তুলে আছে তোমাকে কামড় দিতে। একদমই জামাত তাই। করছে কি এখানে দেখো, জামাত বললো যে ভাইয়া আপনি আমাদের একমাত্র নেতা, মানে যে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, ওনার পরে যদি পৃথিবীতে আর কোনো মুসলমান থাকে আপনি একক নেতা, আপনার সামনে অজু আমরা করে নাম পিছে। নিতে হবে, অজু হ্যাঁ। করে নাম নিতে হবে। হ্যাঁ, এবং এইটা দিয়ে ভাইয়া তো খুশি হয়ে গেল। ভাইয়ার দলের কর্মীরা বলে যে ভাইয়া সারা বাংলাদেশের বাজার ঘাট রাস্তাঘাট সব তো এতদিন আওয়ামী লীগ খাইছে, আপনারা 17 বছর এত কিছু করলেন, কিছু খাইতে পারেন না, চলেন আমরা সব দখল করি। এখন ওনারা করছে ওই একটা গ্রামের কথা আছে যে একে হইছে উলাইল্লা বুড়ি, তার উপরে ঢোলের বাড়ি। এখন তো এই যে নাতনি বুড়ি, ঢোলের তার বাড়ি উপর দিল ঢোলের বাড়ি। আমাদের তারেক ভাইয়ার লোকজন, ওনারা তো মিছিল সহকারে তারেক ভাই কথা দিলাম বাজারের চান্দা আমরা নিব, ওনারা গেল চান্দা নিতে। আর জামাত কি করছে, মানে পিছন থেকে মোবাইল দিয়ে ভিডিও করা শুরু করলো, ভিডিও লাইভে আবার, যে দেখেন দেখেন বিএনপি করতেছে কি। দিল তো 12টা বাজাইয়া, মানে যাতে 15 দিনের দুইটা ভিতরে দল এক BNP হতে না clear। পারে। হ্যাঁ, 15 দিনের ভিতরে বিএনপি ক্লিয়ার। তো এখন আমাদের এই তারেক ভাই বুঝতেছেন যে হ্যাঁ আমরা তো বলি মুক্তিযোদ্ধার দল, আমরা একটু ডানপন্থী একটু বামপন্থী একটু মুক্তিযোদ্ধা, এইভাবে হইলে মনে হয় চলবে না। কারণ হচ্ছে যে আমরা যদি বেশি ডানের দিকে যাই তো আমাদের বাপ আছে জামাত ইসলাম, ওরা আমাদের খাইয়া দিবে। আওয়ামী লীগের মতো মুক্তিযোদ্ধা তো হইতে পারতেছি না আমরা, এদিকে কোন না। সুতরাং উনি এক চিমটি করে সব নিচ্ছেন। এবং দেখবা উনি এই অল্প কিছুদিনের ভিতরে কি বলবে জানো, যে বাংলাদেশ স্বাধীন করার ক্ষেত্রে যাদের অবদান আছে ওনাদেরকে ছোট করবেন না প্লিজ। আজকে বলছে তো সেটা, বলছে, আমি পড়িনি ভাইয়া। বলছে সেটা এবং বলছে। উনি তো বঙ্গবন্ধুর নাম নেন না, উনি কি বলবেন জানেন, উনি এইভাবে বলবেন, হ্যাঁ এই যে সরোয়ার্দী ভাসানী, সরোয়ার্দী, শেখ মুজিবুর রহমান, জিয়র রহমান, ওনাদের সকলের অবদান আছে, এইভাবে 4-5 জনের নাম নিয়েও বলবেন। কারণ হচ্ছে যে ওনাদের এখন হিসাব আওয়ামী লীগের ওই ভোট ব্যাংক, 40% ভোট ব্যাংকটা দরকার তাদের, মুক্তিযুদ্ধ। কারণ হচ্ছে এখন দেখো তোমার আরেকটা কথা বলি ভাইয়া, এরা এতদিন কি বলছে যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ বেচা খাইছে নাকি, জয় বাংলা বেচা খাইছে। 75-এর 15ই আগস্টের পরে 96 পর্যন্ত তো জয় বাংলার লোক ছিল না, তখন আপনারা ডাক্তার দেন না কেন, মুক্তিযুদ্ধ বলেন নাই কেন? এখনো তো জয় বাংলা বা মুক্তিযুদ্ধের কথা বলার মতো কেউ নেই, যেই বলে তার জুতার মালা দেন। এখন মুক্তিযুদ্ধ আপনারা অন করেন নাই কেন? জিয়র রহমানের আমলে স্বাধীনতা যুদ্ধ নিয়ে একটা বই বের হয়েছিল 400 কত পাতার, সেইখানেও লেখা আছে যে শেখ মুজিবুর রহমানকে ঘোষক। কই সেদিন তো জিয়র রহমানের সাইন আছে ওই বইতে, জিয়র রহমান বাধা দিলেন না কেন? আর জিয়র রহমান যদি 26 তারিখে স্বাধীনতার ঘোষণা দিয়ে থাকে, জিয়র রহমান নাকি 27 তারিখে ঘোষণা দিছে স্বাধীনতার ঘোষণা, কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। 26 তারিখে কেন স্বাধীনতার ঘোষণা, স্বাধীনতা দিবস পালিত হয়? 27 তারিখে যদি ঘোষণা দিয়ে থাকে তাহলে তো 26 তারিখে পালন হওয়ার কোনো কথা না। এবং উনি যদি ঘোষণা দিয়ে থাকেন, কে জিয়র রহমান সাহেব যদি ঘোষণা দিয়ে থাকেন উনি মুক্তিযোদ্ধা, এতে আমার কোনো সন্দেহ নাই। উনি উনি একদম সেক্টর কমান্ডার, উনি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধুর হাতে দেওয়া খেতাব, আমার কোনো সন্দেহ নাই, আপত্তি নাই। আপত্তি নেই, দ্বিমত পোষণ করি না, ঠিকই আছে। কিন্তু কত হচ্ছে যে 26 তারিখ সকালবেলা বিবিসির যে নিউজ এখনো পাবা ইউটিউবে ঘুরলে, বিবিসির কাছেই জানতে চান, নিউ ইয়র্ক টাইমস এর কাছে জানতে চান, সেইখানে কেন বলা হয় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন? তাই তো সেদিন কেন বলা হলো? তারা তো বুঝেছি না। হ্যাঁ, তারা কি আমার আপনার মতো পাগল? না। আর
10 কিলোওয়াট। চট্টগ্রাম বেতার কেন্দ্র, কালুরঘাট বেতার কেন্দ্রটা 10 কিলোওয়াট। ওইখান থেকে কোনো প্রোগ্রাম হইলে শুধুমাত্র চট্টগ্রাম শহরে ঠিকমতো শোনা যেত না। এখনো চট্টগ্রামের যে বেতার কেন্দ্র আছে, এই বেতার কেন্দ্রে যদি কোনো অনুষ্ঠান হয়, সেটা চট্টগ্রামের ভেতরে সবচেয়ে হচ্ছে যে সন্দ্বীপ, চট্টগ্রাম থেকে দেখা যায় শহর থেকে, পটিয়া, আনোয়ারা, এইখান থেকে শোনা যায় না। সেই জায়গায় কালুরঘাট বেতার কেন্দ্র সারা পৃথিবী শুনে ফেলাইলো। আপনার বাড়ি তো আপনার বাড়ি তো চট্টগ্রাম, আপনি তো ভালো জানবেন। সেই জন্যই বলতেছি আমার বাড়ি চট্টগ্রাম, সেই জন্যই বলতেছি কেমনে বিশ্বাস করলাম যে কালুরঘাট থেকে বেতার কেন্দ্র থেকে। হ্যাঁ, উনি ঘোষণা দিয়েছেন 2বার। একবার উনি ইয়ের খেলায় বলে ফেলছেন, এরপরে যা বলছেন যে অন বিহাফ অফ আওয়ার গ্রেট ন্যাশনাল লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু তার আগে, ওনার আগে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে এম এ হান্নান, সন্দীপের একজন লোক, উনি ঘোষণা দিয়েছেন, আওয়ামী লীগ করতেন, উনি ঘোষণা দিয়েছেন। পরে যায় জিয়া রহমানরা ধরে আনা হইল। কেন ধরে আনা হইলে? এই জন্য যে উনি যেহেতু সেনাবাহিনীতে চাকরি করতেন ওই সময়, তো উনি একজন সেনা কর্মকর্তা যখন বলবে, তখন বাঙালি আরো সেনা কর্মকর্তা ছিল না, বাঙালিরা কেউ কিন্তু মেজর জেনারেল ছিল না, মেজর ছিল না, সৈনিক ছিল সাধারণ। তো জিয়া রহমান বললো ওই সৈনিকগুলো ওনার পেছনে আসবে, এটা আমাদের লাভ ছিল, প্রফিট হয়েছে ওনার দাওয়াতে। এটা আমরা অস্বীকার করি না যে উনি কিছু করেন না, উনি ওই দিন যে ওইটা বলাতে আমাদের লাভ হয়েছে। ইপিআর টিপিআর সব বেড়ে আসছে, যেটা আমাদের সেনাবাহিনীতে বিদ্রোহ করছে। হ্যাঁ, ওই যে বাঙালি সৈনিক যেগুলো পাকিস্তানি সৈনিকদের সাথে ওরা চলে আসছে। হ্যাঁ, ওরা চলে আসছে, এটা ঠিক আছে। এইখানে আমি কোনো দ্বিমত পোষণ করি না আসলে ওই বাকিদের মতন, যে না উনি রাজাকার ছিলেন। না না না, আমি ওই জায়গায় যাইতে চাই না। উনি রাজাকার ছিলেন আপনি কিভাবে বলেন? উনি রাজাকার থাকলে শেখ মুজিব ফাঁসি দিয়া দিত। যার যার সম্মান তারে তারে অতটুকু দিতে হবে। হ্যাঁ, এটা আমারও কথা যে মুক্তিযুদ্ধে যার যত অবদান সেটাও দিতে হবে। যে পরে পরে যারা যারা বেইমানি করতে সেই ইতিহাসও থাকবে, চয়েস করার দায়িত্ব নতুন প্রজন্মের। আপনি একটা পোরশন আলাদা করবেন, আরেকটা পোরশন প্রিজার্ভেশনে রেখে দিবেন, ফলে কি হবে? আপনি যখন ক্ষমতায় থাকবেন না, তখন নতুন প্রজন্ম আপনাকে ব্লেম করবে যে দেখো দেখো দেখো, এটা আমাদের কাছ থেকে আড়াল করা হয়েছে। একটা জিনিস কি জানো, এই ঢাকার শহর এখন যে আমাদের যে ব্যারিস্টার ফুয়াদ আছে না, সে বলে যে আওয়ামী লীগ গণহত্যার জন্য দায়ী। তার কারণ কি, 1971 সালের পরে মিরপুরে, স্বাধীনতার পরে আওয়ামী লীগ গণহত্যা চালাইছিল মিরপুরে। খোঁজ নিয়ে দেখো, 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছে, তারপরও আরো 2 মাস লাগছে মিরপুর স্বাধীন করতে, বাংলাদেশের ভিতরের ভূখণ্ড। মানে বিহারিরা ওইখানে ক্যাম্প করে ওখান থেকে গোলাগুলি করতো আমাদের সাথে। কোনো গণহত্যা চালাবে না ভাই, মারবে না তোমারে, দেশ স্বাধীন, সব গেছে, তোমরা ওখানে গুন্ডামি করবা। তো গুন্ডারে মারতে কি সমস্যা আছে কোনো? না, তারপরে এই যে 5ই আগস্টের পর মোহাম্মদপুরে কম ঝামেলা হয়েছে, ওই এরিয়াটাই তো বিহারিরা সবসময় সন্ত্রাসী করেই তো। আমার হিসাবে তো ওই এরিয়া পুরাটাকে বুলডোজার দিয়া ঘুরাইয়া দেওয়া উচিত। একদমই তাই, কোনো কিছুই রাখা উচিত। আমার মতে বিহারিদেরকে প্যাকেজ করে পাকিস্তানে পাঠায় দিক। আমি সাব্বির, আমি অত ইয়েতা না, বিহারি থেকে পাকিস্তান কেন পাঠাবো ভাই? বিহারি থেকে পাঠানোর জন্য জায়গা আছে আমাদের কাছে। বাংলাদেশের বাঙালি, এই যে বাংলাদেশের যেসব বিহারি, সেগুলো সবগুলোর বাইন্দা নিয়ে, ওই যে তোমার ইয়েতে কোন জায়গায় জানি রোহিঙ্গা ক্যাম্প একটা করছে না, চিটাঙ্গের বাইরে সুবর্ণচরণ, ওইখানে হ্যাঁ হ্যাঁ আইল্যান্ড, ওখানের ভিতরে রাখবে। রিলিফ টিলিফ সব ওখানে যাবে। ওদের খাওয়া দাওয়ার তো কোনো কাম করে না, সারা চুরি চাকটামি করে। তোরা ওখানে থাক, ওখানে খাওয়া দাওয়া কর, চতুর্দিকে পানি, কোথাও যাইতারতি না। তোদের সব দিব, বসায় খাওয়াবো। ওটাই ভালো হবে। কারণ কি, এরা যা শুরু করছে রাজধানীর বুকে, এরা থাইকা থাইকা সন্ত্রাসীপনা, মাদক ব্যবসা, সব ধরনের অপকর্ম রাজধানীর বুকে থাকে এরা করছে। এদের প্রত্যেককে আইসোলেশন করে আমার মনে হয় একটা আলাদা পুনর্বাসনের ব্যবস্থা করা uচিত। আমরা ভাইয়া একটা কথা বলি, একটু ছোট্ট একটা কথা। ফ্রান্সে একটা ছোট্ট জায়গা আছে, অর্লি সোবুয়া বলে। অর্লি সোবুয়া তুমি ম্যাপে লিখলে পাবা। এই জায়গাটার ভিতরে 2007-এ পুলিশ রেড করবে, কিন্তু পুলিশের বাবার ক্ষমতা নেই ওই জায়গায় রেড করার। ওখানে সব আফ্রিকান, আর আফ্রিকান বলতে আফ্রিকান আরবি, মানে আলজেরিয়া, মরোকান, তিউনিস, নাইজেরিয়া, এইসব জাতের, মানে মাগরেব যেটারে বলি আমরা, এই অঞ্চলের লোকগুলোকে ওখানে রাখা হচ্ছে। নিগ্রো এতে রেড দেওয়ার জন্য 9,000
সেনা তলব করা হয়েছে, 9,000 ট্যাঙ্ক নিয়ে গেছে, চতুর্দিক ঘেরাও করছে, উপরে হেলিকপ্টার গানশিপ, নিচে পুলিশ এবং আমাদের যে র্যাব আছে না, র্যাবের চারু দুর্দর্শ বাহিনী দিয়া ইয়ে কইরা 50 টন হেরোইন উদ্ধার করছে। মাই গড। এবং মাইকিং করে বলা হয়েছে যে আমরা কাউকে ধরবো না, আমরা শুধু অবৈধ অস্ত্র এবং অবৈধ ড্রাগস নিয়ে যাব। অস্ত্র এবং ড্রাগস তুলছে। পরে আমি এক পুলিশ অফিসারকে জিজ্ঞেস করলাম যে ঘটনা কি, তোরা চাইলে তো না মারতে আরো সেগুলারে ফালাই যাচ্ছেন, এগুলারে পাঠাই দিলে 3 দিন পরে আবার আসে, কারণ এদের সবারই তো ওই যে কাগজ আছে, এনআইডি বা কার্ড আমাদের কলোনি ছিল, কলোনিয়াল হিসেবে এই রাস্তারে, তো এই জন্য সরকার এই জায়গাটার ভিতরে তাদের ব্লক করে রাখছে, মানে তোমরা এখানে থাকো বাবা, এর থেকে বেরিয়ে আসো না, তোমরা এর বাইরে বাইরেতে পারবা না। বুঝতে পেরেছি। তার মানে আমাদের দেশের এই যে পাকিস্তানিদেরকেও একটা কলোনিয়াল জায়গায় রাখতে হবে, একটা জায়গায়, হ্যাঁ, এদেরকে একটা বাউন্ডারি সেট করে দিতে হবে, তোরা তোদের কমিউনিটির মধ্যেই থাক। এটা যেমন একটা জায়গা আছে তো আমাদের কাছে, যেমন সন্দ্বীপ বললাম, যে সন্দ্বীপের মতো এরকম বহু দ্বীপ আছে বাংলাদেশে, তালপট্টিতে নিয়ে উঠে রাখ, যা থাক তোরা, কোনো সমস্যা নেই তো, চতুর্দিকে বিলের ভিতরে তোরা থাক, খাবার দাবার তো সব আমরা এমন দিতে অন্য দুমো। সেটাই, রোহিঙ্গা পুনর্বাসন যেভাবে করা হয়েছে ঠিক সেভাবে যেন করা হয়, ওইটাই। না, ওইভাবে করলে হবে না, রোহিঙ্গাদেরকে যেমন কক্সবাজারের ভেতরে রাখছে, এগুলোরও বের করে নিয়ে আসতে হবে সব, আচ্ছা। শহর জনপদ খালি করতে হবে আমরা। হ্যাঁ, এই যে এটা তো গেল, আরেকটা বিষয় আমি আপনার জানা সম্ভব নয়, শেষ মুহূর্তে আমি আপনার কাছে একটু জানতে চাই এই সম্পর্কে। তোমার হয়তো খেয়াল থাকবে না, বিএনপির আমলে সর্বপ্রথম বন্ধ হয়ে গেল এশিয়ার বৃহত্তর পাটকল আদমজি জুট মিল, এরপরে বন্ধ করা হলো লতিফ বাওয়ানি জুট মিল। এগুলো এশিয়া মহাদেশের সবচেয়ে বৃহৎ পাটকলগুলোর মধ্যে 2টা, লাখখানিক শ্রমিক বেকার হলো। চট্টগ্রামের সবচেয়ে ভালো শিল্প কারখানা স্টিল মিল, নাম শুনছো হয়তো, ঢেউটিন যেটা বানাইতো, যারা স্টিল মিল টিন বানাইতো, আমাদের গ্রামে গঞ্জে যে ছাদের যে টিন দেয়, স্টিল মিলের টিন ছিল 1 নাম্বার, স্টিল মিলের লোহা ছিল 1 নাম্বার। এগুলো বন্ধ করলো বিএনপির আমলে, এগুলো কিন্তু সবগুলোই লাভজনক ছিল, এর কোনোটাই অলাভজনক ছিল না। গত 15 বছরও সেম কাহিনী হইল। গত 15 বছর আওয়ামী লীগ সরকারের আমলে শিল্প কারখানা বন্ধ হয় নাই, চলছে। ভুতুর্কি দিতে হয়েছে সরকারকে কখন জানো? যখন তোমার আমাদের বিদ্যুৎ সমস্যা ছিল, মানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে 3 বছর প্রচন্ড ইয়ে ছিল, কারণ বিদ্যুৎ ছিল না তো আমাদের, জায়গায় জায়গায় ভাইয়ার খাম্বা ছিল কিন্তু তার ছিল না। বুঝতে পারছি। কেনার পরে বিদ্যুৎ নাই, তখন কি করা হইলো? কুইক রেন্টাল করা হইলো। কুইক রেন্টাল করতে যায় সরকার লক্ষ কোটি টাকা ভুতুর্কি দিতে হয়েছে। এরপরে যখন চুক্তি হইলো, বিদ্যুৎ আসলো, এখন রূপপুর প্রায় রেডির পথে ছিল। বিদ্যুতের তো কোনো লোডশেডিং ছিল না গত 10-11 বছর। মানুষ ভুলেই গেছিল লোডশেডিং কাকে বলে। আমরা এক সময় লোডশেডিং এর যন্ত্রণায়, তোমার যে ট্রান্সফরমার কতগুলো সুইচ ছিল পয়রা যেত, ওগুলোর নিচে লাঠি লাগাই দিতাম, ট্রান্সফরমার উড়িয়ে যেত গা, যাতে লোডশেডিং না হয়। এগুলা করে সরকার কিন্তু গত 11 বছরে মোটামুটি লোডশেডিং কমাইলো, শিল্পে ভুতুর্কি লাগলো না আমাদের। আমাদের একমাত্র ভুতুর্কি দিতে কোথায়? সারের ইউরিয়া আমরা তৈরি করতে, এটা রাশিয়া তৈরি করে, আমেরিকা পর্যন্ত ওদের কাছ থেকে নেয়। তাহলে আমাদের আসলে ভুতুর্কি ছিল না, এখন কেন হবে না? এবং হঠাৎ আজকে কেন? তুমি যদি একটা নর্থ ইস্ট নিউজে একটা নিউজ আসছে আজকে, সেইটা আমি তোমাকে বলতেছি, আমি ওই যে তুমি যে পত্রিকাটা আমাকে দেখাইছিলাম, সেই পত্রিকাতে নিউজটা আসছে, হঠাৎ করে বাংলাদেশে অ্যান্টি লিবারেশন শক্তি হিসাবে চিহ্নিত একটি গোষ্ঠী ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি IBCCI এর নিয়ন্ত্রণ গ্রহণ করেছেন, যা দুদেশের জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ফোরাম, এবং ইন্ডিয়ান যত শিল্প গোষ্ঠী আছে সবগুলোকে বের করে দেওয়া হচ্ছে। আচ্ছা, তার মানে ইন্ডিয়ান শিল্প গোষ্ঠীকে বের করে দিয়ে ওরা কি পাকিস্তানি শিল্প গোষ্ঠীকে আমদানি করতেছে? হ্যাঁ, আনবে। এখন তুমি একটা জিনিস, বাংলাদেশের সবচেয়ে বেশি গাড়ি কোনগুলো চলে ভাইয়া? টাটা গাড়ি চলে, টয়োটা চলে, এই টাটা টয়োটা এগুলোই তো গাড়ি। এগুলো কিন্তু ইঞ্জিন পার্টস, চাকা সব কিন্তু ওই যে বাংলাদেশের একসময় গাজী টায়ার থেকে আসতো। ইন্ডিয়ান টায়ার গুলোর চেয়ে গাজী টায়ারের মানও ভালো, দামে কম ছিল।
সে গাজী টায়ার পুইরা ছাই করে ফেলাইছেন, এখন তো আর নাই। আমরা যে গাড়ির চাকা কিনতাম তোমার 18 যে চাকা কারের, এগুলার চাকা কিনতাম আমরা 8,000 টাকা করে, সেই চাকা এখন 16,000 টাকা ইন্ডিয়ান চাকা। স্প্রিং, আমরা যেসব স্প্রিং কিনতাম, স্প্রিং গুলো চাইনিজ স্প্রিং আছে, ইন্ডিয়ান স্প্রিং ও চাইনিজ স্প্রিং আছে। এগুলা কিনলে আবার জার্মান থেকে, জাপান থেকেও যায় স্প্রিং, ওই স্প্রিং আমাদের হয় না। আমাদের দরকার কোনগুলো জানো? সবাই চাইনিজ স্প্রিং ব্যবহার করি আমরা, দামে সস্তা, রাস্তা ভাঙা গেলে আরেকটা কিনা যায়। এখন আমরা জার্মানের স্প্রিং দাম বেশি, 10,000 টাকা ধরে একটা এক্সাম্পল, একটা স্প্রিং এর দাম, সেই স্প্রিং লাগায় যদি 6 মাস না চলে, এটার গ্যারেন্টি কি? তো তার চেয়ে ঠিক আছে 2,000 টাকা করে 4টা কিনা রাখ চাইনিজ স্প্রিং। সেই স্প্রিং হইতো বাংলাদেশে জিঞ্জিরায় নাই। তা গাজী টায়ারের মতো টায়ারের ফ্যাক্টরি পুড়ে ফেললা, ইন্ডাস্ট্রি বন্ধ হচ্ছে, 260টা গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। গার্মেন্টস কি ভুতুরকি দিয়ে চালানো লাগছে? না, গার্মেন্টস ইনকাম করে চলছে, তাদের ইনকাম দিয়ে তারা চলছে, বরঞ্চ সরকার আর রেমিটেন্স পাইছে। এই যে আমাদের দেশে এতগুলো 4-5টা কোম্পানি না, যে তেল কোম্পানি, বিভিন্ন তীর মির অমুক তমুক, এতে কি সরকার ভুতুরকি দিছে? কই, গত সরকারের আমলে তো তেলের দাম বাড়াইতে পারে নাই, কত হরতাল করছে। এইবার তো নাকি বাণিজ্য মন্ত্রীর সাথে কথা না বলেই তেলের দাম বাড়াই দিছে। এবং সে তেল কোম্পানি আলাদাই কি বলছে যে আমাদের সাথে যদিও বাণিজ্য মন্ত্রী একটু রাগ হয়েছে, আমাদের সাথে পরবর্তীতে আলোচনায়